ডেভেলপমেন্টে যে আমরা একটা রিকোয়েস্ট করি, আমাদের রিকোয়েস্টটা শুরু হয় এইচটিটিপি দিয়ে। মোটামুটি এইটুকু আমরা চিনি। যদি এইচটিটিপি দিয়ে আমরা কি করি, একটা ইউআরএল ওয়েবের অ্যাড্রেসকে রিকোয়েস্ট করি, তাহলে এইচটিটিপিটা কি আমি সেটা একটু পরে আসতেছি। আবার আমরা এরকম করতে পারি, যখন ফাইল ট্রান্সফার করি তখন আমরা দেখা যায় সেখানেও একটা ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট সার্ভার শুধু ওয়েব বা এটা নিয়ে বলছে, আমি জেনারেল কথা বললাম। হোয়াট ইজ ক্লায়েন্ট অ্যান্ড হোয়াট ইজ সার্ভার। ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে এবং সার্ভার রেসপন্স করবে। কোশ্চেনটা হচ্ছে যে যখন আমরা এই কাজটাই একটা ওয়েব পেজের জন্য করি, যখন আমরা ওয়েব পেজের জন্য রিকোয়েস্ট করি এবং ওয়েব পেজের জন্য রেসপন্স আসতেছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, আমরা HTTP বলবো না, এই রিকোয়েস্টটাকে তখন বলবো HTTP রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটাকে তখন বলবো HTTP রিকোয়েস্ট এবং তার রেসপন্সটাকে বলবো HTTP রেসপন্স। আবার যখন আমি বলবো যে আমার একটা ফাইল এই পিসি থেকে আরেক পিসিতে নেওয়া দরকার, তখন এটা ফাইল ট্রান্সফার করতে হবে আমাকে। তাহলে ফাইল ট্রান্সফারের একটা রিকোয়েস্ট করতে হবে। ফাইল ট্রান্সফার হওয়ার পর কোন একটা ক্লায়েন্ট তার মানে ফাইল ট্রান্সফারের জন্য কোন একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে এবং সার্ভারের কাছ থেকে ফাইলটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর কোন একটা রেসপন্স আসবে। এখন আমি যখন আপনার সাথে কথা বলি তখন আমার আপনার ভিতর কথা বলার যে ভাষার শব্দচয়ন থাকবে, আমি যখন আমার ফ্রেন্ডের সাথে বলবো তখন কি সেরকম থাকবে? আমি যখন আমার বাবা মার সাথে বলবো, আমি যখন আমার টিচারের সাথে বলবো, নিশ্চয়ই এক এক সময় আমার এই একই আমার শব্দচয়ন, আমার কথা ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। এবং সেই জায়গাটাকে আমরা বলি আসলে প্রোটোকল। প্রাইম মিনিস্টারের প্রোটোকল বলি না, যে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার প্রোটোকল, এরকম বা বিভিন্ন প্রোটোকল থাকে, প্রোটোকল অফিসার থাকে। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে প্রোটোকল। আমরা আসলে যখন HTTP বলি তার মানে আসলে আমরা কোন একটা প্রোটোকলকে বলতেছি। এই প্রোটোকলটাই হইতেছে ওয়েবের জন্য প্রোটোকল। যখন আমরা FTP বলি, এই P ফর প্রোটোকল, এই প্রোটোকলটাই হইতেছে কোন একটা এই ফাইল, মানে এই ক্ষেত্রে ফাইল ট্রান্সফারের জন্য প্রোটোকল। তার মানে প্রোটোকল মানে হইতেছে সেট অফ রুল। প্রোটোকল হইতেছে সেট অফ রুল। তাহলে কিছু সেট অফ রুলস আছে, যে রুলস দিয়ে ক্লায়েন্ট সার্ভারের সাথে কথা বলবে, দ্যাটস ইট। এবং সার্ভার ক্লায়েন্টকে রেসপন্স পাঠাবে। এই রুলস গুলো দিয়ে যে সফটওয়্যারগুলো তৈরি করা হবে, যখন ক্লায়েন্ট সফটওয়্যার তৈরি করা হবে সেটাই ক্লায়েন্ট সফটওয়্যার হয়ে যাবে। ওই রুলস গুলোকে বেস করে সার্ভার সফটওয়্যার রেডি করা হবে, সেটাই একটা সার্ভার হিসেবে কাজ করবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে ওয়েবে ল্যাঙ্গুয়েজটা যেহেতু হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি আমরা, তো ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল, HTTP এর ক্ষেত্রে এটাকে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কারণ মূল বিষয়টা হচ্ছে সে ট্রান্সফার করতেছে, ও ট্রান্সফার করতেছে ফাইল, আর ও ট্রান্সফার করতেছে হাইপারটেক্সট। হাইপারটেক্সট অ্যাকচুয়ালি ওয়েবের ল্যাঙ্গুয়েজ, তাই ওয়েবের ক্ষেত্রে আমরা বলতেছি HTTP। তো মোটামুটি ভাবে আমরা যখন ক্লায়েন্ট এবং সার্ভার বুঝলাম, মোর স্পেসিফিক্যালি এবার আমরা চলে আসি আমাদের HTTP এর ক্ষেত্রে, যেহেতু আমরা ওয়েব নিয়ে কথা বলতেছি। তাহলে ওয়েবের ক্ষেত্রে এই ক্লায়েন্টটা কে? ওয়েবের ক্ষেত্রে এই ক্লায়েন্টটা এনিথিং, রাইট, ব্রাউজার বলি আমরা, যে তার মানে ওয়েবের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজারটা গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখতেছি কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, যেমন ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যাই বলি ক্রোম বলতেছি। এই যে ব্রাউজারগুলো বলতেছি, এই ব্রাউজারগুলো বেসিক্যালি আমার এই ক্লায়েন্ট, যে কিনা এই রিকোয়েস্টটা পাঠাইতে পারে, এই রিকোয়েস্টটা পাঠাইতে পারে এই প্রোটোকলে, এই হাইপারটেক্সট ট্রান্সফার রিকোয়েস্টে সে পাঠাতে পারে। এখন এই ব্রাউজারের মধ্যে আপনি কমন লাইন বেসড ব্রাউজার পেতে পারেন, গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের ব্রাউজার পেতে পারেন। আমরা পরিচিত মোস্টলি এই গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের সাথে, যেমন আমরা অপেরা বলতে পারি, মজিলা বলতে পারি, ফায়ারফক্স আর কি, ইন্টারনেট এক্সপ্লোরার বলতে পারি এবং ক্রোম বলতে পারি, আরো অনেক কিছু আছে। বাট এদের মধ্যে আবার একটা জিনিস যদি চান জেনে রাখতে পারেন, এটা আমাদের PHP ক্লাসের জন্য ম্যান্ডেটরি না, বাট ফ্রন্ট এন্ডের জন্য আইডিয়া থাকাটা ভালো। এই দুটার বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি দুইটা ইঞ্জিন আছে। একটা ইঞ্জিনকে বলে গেটকো ইঞ্জিন, আরেকটা মনে হয় ওয়েবকিট ইঞ্জিন। গেটকো বা ওয়েবকিট ইঞ্জিন, ওয়েবকিট সম্ভব এটার জন্য ওয়েবকিট ইঞ্জিন। আরেকটা হচ্ছে আপনার এটাকে সম্ভবত গেটকো বা এই ধরনের কিছু একটা ইঞ্জিন বলে। আরেকটা মাইক্রোসফটের ইঞ্জিন সম্ভবত, ওকে আমি নামটা ভুলে গেছি, মাইক্রোসফটের কোনো একটা ইঞ্জিন। আমি বলতে চাচ্ছি যেটা
যে বেস একটা সফটওয়্যার আছে ওপেন সোর্স, যেটাকে বেস করে আপনার ওই যে হয়তো ওপেন সোর্স সফটওয়্যার ক্ষেত্রে কি ঘটে, বেস একটা সফটওয়্যার নিয়ে ওটাকে কিছু মডিফাই করে কেউ একজন ওটাকে ব্র্যান্ডিং করতেছে, তার মতো করে ফিচার টিচার এনরিচ করে দিয়ে আরেকজন আরেকটা করতেছে। সো মূলত আপনার এই ক্রোমের পিছনে ওয়েবকিট আছে, দেখবেন মজিলার পিছনে যে মজ লিখে হাইফেন দেয়, মানে ও ওর মতো করে, তো ওটা ফ্রন্ট এন্ডে কাজ করার সময় কাজে লাগে। আপনারা শুধু আইডিয়াটুকু দিচ্ছি, বাকিটা একটু দেখে নিতে পারে যে অ্যাকচুয়ালি নাম অনেকগুলো হলো, পিছনে 2টা বা 3টা মেজর ইঞ্জিন কাজ করতেছে। এটা কেন বললাম, ফ্রন্ট এন্ডে যখন বাগ ফিক্সিং করতে হয় তখন দেখবেন যে এক ধরনের ফিক্সিং 2-3টা ব্রাউজার ফিক্স করে ফেলছে, বাট আর 2-3টা ফিক্স করে নাই। কারণ কি, মানে বিশেষত সে ওই ইঞ্জিনের দলে পড়ছে, তাই ওইগুলো ফিক্স হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি আমরা আচ্ছা কমান্ড লাইন বলতে কি বুঝতেছি, আমি যদি কমান্ড লাইনে বসে করি, কমান্ড লাইন ইঞ্জিন, কমান্ড লাইন ব্রাউজারের নাম বেসিক্যালি আমি একটা দিয়ে মাঝে মাঝে কাজ করি যখন করতে হয়। লিনাক্স একটা আছে, বাট আরো আছে। সো এগুলো আমাদের অত ইম্পর্টেন্ট কিছু না। আইডিয়ালি একটাই কথা, ব্রাউজার HTTP রিকোয়েস্ট সেন্ড করতে পারে। নাও ব্রাউজার যখন HTTP রিকোয়েস্টটা সেন্ড করবে, তখন এই রিকোয়েস্টটা যাবে কোনো না কোনো সার্ভারের কাছে। তাহলে কোনো না কোনো সার্ভারের কাছে যখন যাবে, তখন প্রশ্নটা হলো যে সার্ভারটা আসলে কি। আমি যদি প্রশ্ন করি একটা সার্ভার, তখন 2-3 রকমের উত্তর আসবে, 2-3টাই কারেক্ট। এরকম আসবে যে এই পিসিটা সার্ভার পিসি, আমরা বলি না এটা একটা সার্ভার পিসি। আবার আমরা বলতে পারি যে সার্ভার যে সফটওয়্যারটা, এই কিন্তু আসলে একটা সফটওয়্যার, সে হার্ডওয়্যার না। তাহলে এখানে একটা কনফিউশন বা ডিলেমা হতে পারে। আমি আগে ক্ল্যারিফাই করে দিই যে হার্ডওয়্যারটার মধ্যে আপনি সার্ভার সফটওয়্যার রান করবেন, অটোমেটিক্যালি সে সার্ভার। তবে সার্ভার হিসেবে রান করার জন্য যখন হার্ডওয়্যারটা স্পেশালি ডিজাইন করা হয়, সেই হার্ডওয়্যারটা স্পেশালি সার্ভার হার্ডওয়্যারটা। কিন্তু মূল বিষয় হচ্ছে বানাইলাম হার্ডওয়্যারটাকে সার্ভারের উপযোগী করে, ইউজ করতেছি ডেস্কটপ হিসেবে, তাহলে কি ওটাকে সার্ভার বলবেন? কখনোই না। কারণ সার্ভার হতে গেলে তাকে সার্ভ করতে হবে, বাট সার্ভ করার জন্য তার প্ল্যাটফর্ম যদি ভালো হয়, সে ভালো সার্ভ করবে। সেই জন্য অ্যাকচুয়ালি যখন আমরা কোনো হার্ডওয়্যারকে বলি এটা সার্ভার, দ্যাট মিনস এই হার্ডওয়্যারটা এমন ভাবে করা যেন সে বেটার পারফর্ম করে টু সার্ভ। আর ওকে যদি সার্ভ করার জন্য ইউজ করেন, দেন ভালো কথা, মানে ওটা ওইটার জন্য তৈরি করা হয়েছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমাদের সার্ভার সফটওয়্যার মূলত আসলে ওটার কথাই আমরা বলবো, নট সার্ভার হার্ডওয়্যারের কথা। আমি যখন বলবো যে HTTP রিকোয়েস্ট করতেছে একটা সার্ভারকে, বেসিক্যালি আমরা প্রথমে বুঝে নেব একটা সফটওয়্যারের কথা বলতেছি, যে কিনা রিকোয়েস্টটা শোনার জন্য বসে আছে, তাই না? আমি যখন টিকিট কাটতে টিকিট কাউন্টারে যাই, তখন টিকিট কাউন্টারে গেলে আমাকে বলতে হয় যে ভাই আমি ধরেন ঢাকা থেকে চিটাগাং ট্রেনে যেতে চাই। সো ট্রেনে যাইতে চাইলে আমার কি করতে হবে, স্টেশনে গিয়ে কাউন্টারে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্টারে গিয়ে আমাকে বলতে হবে যে আমাকে চিটাগাংয়ের টিকিট দেন। আমি যদি চিটাগাংয়ের কাউন্টার না হয় এবং সেখানে যে চিটাগাংয়ের টিকিট চাই, হবে না কিন্তু। তাহলে কয়েকটা বিষয় খেয়াল করেন। আমি অ্যাজ এ ক্লায়েন্ট টিকিট খুঁজতেছি, আমি রেলের টিকিট চাই। সো ফার্স্ট কোথায় রেলের টিকিট বিক্রি হয় সেই জায়গাটা আমাকে জানতে হবে ফার্স্ট। সেকেন্ড, রেলের টিকিট রেলওয়ে স্টেশনে গেলে পাওয়া যাবে, কিন্তু সেইখানে একাধিক কাউন্টার আছে। কোন কাউন্টারে আমার কথাটা শুনবে সেই কাউন্টারও আমার জানা লাগবে। তাহলে প্রথমে হাই লেভেল রেলের টিকিট চাই, তারপর প্রেসাইজ লেভেল চিটাগাংয়ের টিকিট চাই। সো এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের এখানেও আমরা পাবো। এখানে কি পাবো? আমি প্রথমে বললাম যে HTTP www.yahoo.com। আমি যখন এই কথাটা বললাম, এই কথাটা বলার সাথে সাথে আমার টার্গেটটা দাঁড়ায় গেল যে ওয়েল আমাকে ইয়াহুর কাছে যেতে হবে। ইয়াহুকে কে সার্ভ করে? যখন আমি বলি yahoo.com, একটা জিনিস বুঝে নেন, আপাতত ধরে নেন কোনো একটা ডিফল্ট ফাইল যার নাম ইন্ডেক্স, এবং আমরা যেহেতু PHP নিয়ে কথা বলবো, ধরে নেন এটা PHP। আপনি আবার বলেন না ইয়াহু মনে হয় index.php, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি এটা ধরে নেন, ইয়াহু বললাম জাস্ট পরিচিত হয় বলে। আমার বটম লাইন হচ্ছে এই যে এই অংশটুক কিন্তু আমরা সাধারণত লিখি না, তাই না?
এটা আমরা পরে আসি, লিখি না সাধারণত, আমরা লিখি yahoo.com। প্রথম প্রশ্ন হলো আমরা আসলে yahoo.com লেখার মাধ্যমে ওকে বলতেছি, ব্রাউজারকে বলতেছি, ব্রাউজারে yahoo.com যে তুমি yahoo.com এ গিয়ে ওর ডিফল্ট হোম পেজটা নিয়ে আসো, এইটা বলতেছি। আমি রিকোয়েস্ট করতেছি যে প্লিজ ইয়াহুতে গিয়ে ওর ডিফল্ট পেজটা আমাকে দাও। এই যে আমি রিকোয়েস্ট করলাম, ও রিকোয়েস্টটা নিয়ে কার কাছে যাবে? তাহলে ওকে নিশ্চয়ই যাইতে হবে যে ইয়াহুর পেজটা সার্ভ করতে পারবে, তার কাছে যেতে হবে। এখন বিলিয়নস অফ সার্ভার আছে ইন্টারনেটে, সো ও কি করে বুঝবে যে এখানে আমাদের এখান থেকে যখন ও এখানে যাচ্ছে, এই ইন্টারনেটের মধ্যে এখানে সার্ভার, এখানে সার্ভার, এখানে সার্ভার, এখানে সার্ভার, একটার মধ্যে মনে করেন ইয়াহু, মনে করেন, যদিও আমরা জানি ইয়াহু, গুগল, ফেসবুক এরা কিছু জোন আছে, এশিয়াতে একটা সার্ভার, হয়তো বা ইউরোপের জন্য একটা সার্ভার আলাদা আলাদা আছে, বাট দ্য থিং ইজ ধরে নেন আসলে একটাই সার্ভার, ওরা সিঙ্ক করে ডাটা, আমরা ধরে নিচ্ছি একটা সার্ভার। তো এই একটা বিলিয়নস অফ সার্ভার মধ্যে এর কাছে যাবে, অর্থাৎ আমি রেলের টিকিট কাটবো, তাহলে স্টেশন চিনতে হবে তো আমাকে প্রথমে। আমি ঢাকা শহরে কোথায় ঘুরে বেড়াবো, তাহলে আমার ফার্স্ট স্টেশনটাকে জানতে হবে। এই জন্য আমার এই রিকোয়েস্টের এগেনস্টে প্রথম যে সার্ভিসটা আসলে আমার দরকার, সেই সার্ভিসটা হচ্ছে ঠিকানা জানার সার্ভিস। এই ঠিকানা জানার সার্ভিসটাকে আমরা বলি ডিএনএস সার্ভারকে আমার দরকার, কারণ ডোমেইন নেম, হ্যাঁ, ডোমেইন নেমের এগেইনস্টে একটা ঠিকানা আছে। ওই ঠিকানাটা আমরা যদি বলি বিডিবিএল ভবন, যারা চিনবো বিডিবিএল ভবন সবাই জানবো, কিন্তু বিডিবিএল ভবন বলতে যদি তার এগেইনস্টে এত কারণ বাজার অমুক লেখা না থাকে, আসলে কি আমরা এই বিল্ডিংটা সবাই চিনতে পারবো? সো তার মানে কোন একটা জায়গা আমার থাকতে হবে যে এই নামের এগেইনস্টে ঠিকানা কোনটা। ইন্টারনেটে প্রত্যেকের ঠিকানাটাকে আমরা কি বলি? আইপি অ্যাড্রেস বলি। ঠিকানাটাকে কি বলি? আইপি অ্যাড্রেস বলি। সো প্রত্যেকটা সার্ভার, প্রত্যেকটা পিসির একটা ঠিকানা আছে, সেই ঠিকানাটা প্রত্যেকটার এগেইনস্টে একটা নাম সেট করা আছে। অ্যাকচুয়ালি একটা ঠিকানার এগেইনস্টে অনেক নাম থাকতে পারে, সেইটাই আমি পরে আসতেছি। আপাতত বুঝি যে একটা ঠিকানা আছে। তো ফার্স্ট আমি যখন লিখলাম yahoo.com, আমার এই নামের এগেইনস্টে আমার একটা ঠিকানা লাগবে। এই ঠিকানাটা আমাকে দিবে কে? ঠিকানাটা আমাকে দিবে ডিএনএস সার্ভার। তাহলে প্রথম সার্ভিস যার লাগবে ডিএনএস সার্ভারের, যদিও এটা আমাদের মানে আমরা জানি প্রত্যেকের পিসিতে যখন ইন্টারনেট থেকে কানেকশন নেই বা কোনো আইএসপি থেকে কানেকশন নেই, সে বলে না যে আপনার ডিএনএসটা এত বসান। প্রত্যেক পিসিতে আইপি অটোমেটিক আসতে পারে আপনার পিসিতে, ডিএসসিপি সার্ভার দিয়ে। আপনি যখন ইন্টারনেটে কানেক্টেড, তার মানে তখন আপনার পিসির একটা অবশ্যই ঠিকানা আছে। সেই ঠিকানা মেবি, এখানে আরেকটা বিষয় আছে, সেই ঠিকানা মেবি ফেক করা, বাট সেই ইন্টারনেটে ঢুকতেছে কোনো একটা ইন্টারনেটে অ্যাক্সেসেবল রিয়েল আইপি দিয়ে। ফেক করা বলতে বোঝাতে চাচ্ছি আমরা সাধারণত একটা গেটওয়ে আইপি ব্যবহার করি। আপনারা হয়তো যদি পিসিতে ইন্টারনেটের কনফিগারেশন কখনো করেন, তাহলে আমার কথাগুলো একটু পরিচিত লাগবে, বাট বেশি চিন্তা করার দরকার নাই। বটম লাইন হইতেছে, যদি ইন্টারনেটে কানেক্ট হইতে একটা করে রিয়েল আইপি দরকার পড়তো, এটা আবার একটু কস্টলি হয়ে যেত। এই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য কি করা হয়েছে? ঠিক আছে, এই রুমে যতগুলো আছে সবগুলো একটা ঠিকানা দিয়ে বাইরে হবে। আপনিও যখন বার হচ্ছেন তখন দেখবেন একটা ঠিকানা। আপনি যদি পিসিতে হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করেন, দেখবেন আপনারা এই রুমে সবাই একটাই আইপি পাচ্ছেন। তার মানে আপনারা সবাই ওই ঠিকানা দিয়ে বের হয়েছেন আসলে। আর যদি দুজন ভিন্ন নেটওয়ার্ক দিয়ে যান, তখন দেখবেন যে দুজনের দুইটা ঠিকানা আছে। কিন্তু আমরা এটা তো বুঝলাম যে প্রত্যেকের একটা নিজস্ব ঠিকানা আছে, এবং এই ঠিকানাটা জানাইতে পারবে ডিএনএস সার্ভার। তাহলে ডিএনএস সার্ভার এমন একটা সার্ভার যার কাছে একটা খাতা আছে, যে খাতার বাম পাশে লেখা আছে নাম আর ডান পাশে লেখা আছে আইপি। সে জানে কেমনে এত তাড়াতাড়ি আমাদের দেয়, বাট আমাদের পাইলেই হইল। বুঝতে পারছি? সো স্টেপ 1, ব্রাউজারের কাছে যখন বললাম www.yahoo.com এন্ড ডিএনএস সার্ভারের মাধ্যমে, এখানে যদি আমি ব্রেকডাউন করতে চাই, আরেকটা স্টেপ আছে। প্রথমত নিজের পিসির একটা হোস্ট ফাইল আছে, সে প্রথমে ওইটাই খুঁজে, তারপর ডিএনএস সার্ভার যায়। এটা যেহেতু নেটওয়ার্ক ইস্যু, আমরা এই জায়গাটা শর্টকাট করি। ক্লায়েন্ট যখন একটা অ্যাড্রেস লিখে, ডিএনএস সার্ভার মূলত আইপিটা দেয়। ফর এক্সাম্পল, আমরা যদি এখন দেখতে যাই যে যখন আমি yahoo.com লিখি, আসলে তখন সে
সো যখন আমি ওই yahoo.com বলি, দেখেন ও কিন্তু আমাকে বলতেছে 98.138.253.109, অর্থাৎ সার্ভারটা এই আইপিতে আছে। তাহলে আমি যখনই কোনো, এটা আমি বের করলাম আরেকটা টুল দিয়ে, কমান্ড লাইন পিং কমান্ড দিয়ে, বাট আইডিয়ালি ব্রাউজার ওই ডিএনএস সার্ভারের হেল্প নিয়ে এইটার খবর জেনে গেছে। বুঝতে পারছি বিষয়টা? ব্রাউজার যখন এখানে বলছে http www.yahoo.com বলা মাত্র ডিএনএস সার্ভার আসলে ওকে জানাই দিছে যে ইয়াহুটা আসলে এই আইপিতে আছে। ক্লিয়ার? এখন একটু ক্লিন করি। ব্রাউজারে আমরা এটা লিখলাম, ডিএনএস সার্ভার আইপিটা দিলে। সো ডিএনএস সার্ভার আইপিটা দিলে পরে যেটা করে, ব্রাউজার বেসিক্যালি যদি ইয়াহুর এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় প্রতিবারই যদি ওকে ডিএনএস সার্ভারের কাছে যাইতে হইতো, তাহলে একটু পারফরম্যান্স বটলনেক হইতো না? তো নরমালি একবার যদি ও পাওয়া যায়, নরমালি সেটাকে ক্যাশ করে রাখে, নিজের কাছে রেখে দেয়, পরের বার জন্য আবার ডিএনএস এর কাছে দৌড়াইতে না। এনিওয়েজ, এটা এগেইন অপটিমাইজেশন ইস্যু, এটাও আমাদের ফ্যাক্টরটা না। আমরা এখন এইটুকু বুঝলাম যে আমাদের এই ব্রাউজারের ইউআরএলটা চলে গেল। এই ইউআরএল আমরা বুঝলাম এখানে অনেকগুলো সার্ভার ছিল, তার মধ্যে একটা ছিল ফর এক্সাম্পল 93.something, যেটা কিনা আমার আসলে ইয়াহুর জন্য পয়েন্ট করা। তো বুঝলাম যে ও সার্ভারের কাছে গেল, অর্থাৎ আপনি এতক্ষণে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাইলেন। এখন কমলাপুর রেল স্টেশনে পৌঁছিয়ে আপনি যখন বলবেন যে আমাকে চিটাগাং এর টিকিট দাও, এখন কোনো না কোনো কাউন্টারে গিয়ে বলতে হবে। ঠিক এরকম প্রত্যেকটা একটা হার্ডওয়্যার সার্ভারে, একটা হার্ডওয়্যারে কয়েকটা সার্ভার থাকতে পারে, কয়েকটা সার্ভিস থাকতে পারে। ওয়েব সার্ভিস থাকতে পারে যে ওয়েবে সার্ভ করবে, মেইল সার্ভার থাকতে পারে যে মেইলের সার্ভিসটা দিবে, এফটিপি সার্ভার থাকতে পারে যে ফাইল ট্রান্সফারের সার্ভিসটা দিবে। বুঝে গেছে? সাধারণত বড় অ্যাপ্লিকেশন যদি হয় এক সার্ভারে একটাই থাকে, তখন বরং কয়েক সার্ভার মিলে একটারে রাখে, বাট ওটা হলো পারফরমেন্সের জন্য। কিন্তু লজিক্যালি একটা হার্ডওয়্যারে যত সার্ভার সফটওয়্যার দিবেন সবই চলতে পারে। সো এটার মধ্যে যদি আমি মেইল সার্ভারের সেন্ডমেইল ইনস্টল করি বা পোস্টফিক্স ইনস্টল করি, এটা একটা মেইল সার্ভার। এটার মধ্যে যদি অ্যাপাচি ইনস্টল করি, এটা একটা ওয়েব সার্ভার। এটার মধ্যে যদি আমি ফাইলজিলা ইনস্টল করি, এটা একটা এফটিপি সার্ভার। এটা সবকিছুই কোন সফটওয়্যার কোন সার্ভিস চাচ্ছি তার উপর। তো প্রসঙ্গত এই ক্ষেত্রে আমরা যেহেতু বলতেছি যে কোথায় কোনটা, ওই যে ওই বিষয়টার জন্য প্রত্যেকটার সাথে একটা পোর্ট জড়িত থাকে। কি থাকে? একটা পোর্ট নাম্বার জড়িত থাকে। এবং সাধারণত HTTP এর জন্য পোর্টটা হইতেছে 80। সাধারণত 80, একটু কোনো ক্ষেত্রে 8080 ইউজ করে, বাট ওয়েল নোন পোর্টটা, ওপেন পোর্টটা হচ্ছে 80। সো যখন আমি আসলে এটা লিখি, তার মানে হচ্ছে সাথে অবশ্যই আমি কোলন দিয়ে 80 বলে দিতে হবে, না হলে কোনোদিনই পেজ আসবে না। কারণ ওকে বলে দিতে হবে তুমি তো যাবা ওই স্থানে, যা চিটাগাং এর যে কাউন্টার সেখান থেকেই টিকিট কাটতে হবে তোমাকে। কাজে তুমি যেহেতু HTTP ওয়েবের রিকোয়েস্ট নিয়ে যাচ্ছ, কাজে তোমাকে পোর্ট 80 তে যা বলতে হবে ভাই আমার ওয়েব পেজটা দাও। এটা আমরা লিখি না, ব্রাউজার ডিফল্ট এটাকে 80 ধরে পাঠায়। কিন্তু যদি কোনো কারণে আমি ইয়াহুকে রান করি অন্য কোনো পোর্টে, হোয়াটএভার ইট ইজ, ইভেন 81, ইভেন 79, আপনার এখানে লিখতে হবে, নাহলে জীবনেও ইয়াহু লোড হবে না। কারণ ব্রাউজার তো আর বাই ডিফল্ট জানে না যেটা কোন পোর্টে আছে, বাই ডিফল্ট ও জানে 80 পোর্টে আছে। যদি অন্য কোনো পোর্ট হতো আপনাকে এখানে লিখে পাঠাতে হতো। ক্লিয়ার? তাহলে আপনি বুঝতে পারলেন সার্ভারের কাছে যাবে এবং কোথায় আছে সেখানে যাবে। এবার আমরা তাহলে সার্ভারের পরিচয় নিই। সার্ভারের পরিচয় হচ্ছে, আমরা এখানে বলবো যে আইপি এন্ড দেন পোর্ট, ফর এক্সাম্পল 80 নাম্বার পোর্ট। পোর্ট এসে গিয়ে হিট করবে, হিট করার পরে স্টেপটা, পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের এখন এই পোর্টে কি আছে, কাউন্টারে কি আছে, একটা লোক বসে আছে,
কান পেতে শুনতেছে, ওই লোকটা কি সারাক্ষণ টিকিট বের করে দিতেছে? ওই লোক কেউ একজন গিয়ে নক করলে সে অ্যাক্টিভেট হচ্ছে, তাছাড়া কিন্তু সে পাঞ্চি পাইতেছে। যখন আপনি গিয়ে বলতেছেন তখন সে কিবোর্ডে অর্থাৎ অ্যাক্টিভেট হয়। এই ধরনের সার্ভারগুলো অ্যাক্টিভেট হয় যখন তার কাছে রিকোয়েস্ট পৌঁছায়, তার আগ পর্যন্ত সে শুধু কান পেতে শুনতে থাকে, কিছু করে না। কান পেতে শুনে আমার কাছে কি রিকোয়েস্ট আসছে, আমার কাছে কি রিকোয়েস্ট আসছে, যেই মাত্র রিকোয়েস্ট আসছে সে অ্যাক্টিভিটি শুরু করে। তাহলে এই ধরনের যে জিনিসগুলো ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমরা একটু কতগুলো নাম শিখে নেই। সো আমরা এইভাবে বলি, সো সে ওয়েব সার্ভারের কাছে গেল কারণ সে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল পোর্ট 80 তে হিট করে ওয়েব সার্ভার পেল। এই ওয়েব সার্ভারগুলো হতে পারে অ্যাপাচি, হতে পারে ইঞ্জিনেক্স, হতে পারে আইআইএস, হতে পারে লাইট এইচটিটিপিডি, হতে পারে জাভার জন্য টমক্যাট। সো সাধারণত আমরা আসলে দেখব যে আমরা এই কটা নিয়ে কথা বলতেছি, অ্যাপাচি এবং ইঞ্জিনেক্স দিয়ে, বা খুব বেশি অ্যাপাচি নিয়ে। আর বেসিক্যালি আইএসটা মূলত উইন্ডোজের জন্য, আর এটা হচ্ছে মূলত লিনাক্স এনভায়রনমেন্টের জন্য। লিনাক্স এনভায়রনমেন্টের জন্য যেহেতু পিএইচপি নেটিভ টু লিনাক্স প্ল্যাটফর্ম, সাধারণত আমরা দেখবেন অ্যাপাচি বা এগুলো নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, আইএস সার্ভারেও পিএইচপি কাজ করানো যাবে, উইন্ডোজ সার্ভার হতে পারে না। উইন্ডোজ সার্ভারে আইএস রান করাতে হবে ওয়েব সার্ভার হিসেবে, তখন আইএস এর সাথে আমার পিএইচপি কে, আচ্ছা পিএইচপি কথাটা একটু পরে আসি। সো আমি ওয়েব সার্ভার পেলাম, এবারে ওয়েব সার্ভার কি করবে, আমি যখনই রিকোয়েস্ট করলাম, অ্যাকচুয়ালি আমার এই রিকোয়েস্টটা পাওয়ার পর যে ওয়েব সার্ভারে ওখানে থাকুক না কেন সে অ্যাক্টিভেট হবে। এবার অ্যাক্টিভেট হয়ে সে তার কাজ শুরু করবে। এখন আমাকে বুঝতে হবে ওয়েব সার্ভারের কাজগুলো কি কি। ওয়েব সার্ভারের কাজগুলো কি কি আমি কিন্তু কেবল এখানে পৌঁছাইছি, অর্থাৎ এতগুলো পিসির মধ্য থেকে এখন আমি একটাতে এসে পৌঁছাইতে পারছি, এবং আমার এই ইউআরএলটা পোর্ট 80 দিয়ে এইচটিটিপি প্রোটোকল দিয়ে ওর কাছে গিয়ে নক করছে। এখন ওর কাজগুলো বোঝার চেষ্টা করব, অ্যাপাচি হোক বা যে কোনো, এটাকে আমরা কমন নাম দিই ওয়েব সার্ভার। এই ওয়েব সার্ভারের কাজগুলো বোঝার চেষ্টা করব। আমরা যখন বলি যে yahoo.com/index, এই যে স্ল্যাশ বলে index.php, এখানে আসলে ওকে কয়েকটা কাজ করতে হয়, আমি একটা একটা করে আসি। প্রথমে যখন ওর কাছে আসলেন, এসে বললেন যে আমাকে yahoo.com এর পেজ দাও। আমি কিন্তু আর কোনো কিছু এখানে বলছিলাম yahoo.com/index মনে করেন বলি নাই, শুধু বলছি yahoo.com, শুধু বলছি stackoverflow.com, শুধু বলছি pondit.com, শুধু বলছি google.com। অসুবিধা আছে? শেষে কিছু বলি নাই। তাহলে ওয়েব সার্ভারের প্রথম প্রশ্ন নিজের কাছে কি, আচ্ছা আমি আগে দেখি আমার কাছে ইয়াহুর জন্য বা গুগলের জন্য যেটা আমরা লিখছি ওইটার হোস্টিং আমার কাছে আছে কিনা। ওইটার হোস্টিং বলতে ওইটা রিলেটেড ফাইলপত্র আমার কাছে হোস্ট করা হয়েছে কিনা, আমার কাছে রাখা আছে কিনা। তাহলে আমার কাছে রাখা আছে কি নাই এটা জানার জন্য অ্যাজ এ ওয়েব সার্ভার আমার একটা নিশ্চয়ই খাতা আছে, রেজিস্টার খাতা। আমার রেজিস্টার খাতার মধ্যে আমি লেখা রাখছি যে আমার কাছে এইটা এটা 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 ফাইলগুলো আছে। এই যে সার্ভারে ওয়েব ফাইলগুলো রাখা হয় এটাকে বলা হয় হোস্ট করা। ঠিক আছে, এটাকে বলা হয় হোস্ট করা। আর এই যে হোস্টিং এর ইনফরমেশনগুলো, এটা তার মানে তার কনফিগারেশন, হোস্টিং এর কনফিগারেশন বলতে পারি। এই কনফিগারেশন দেখা যায়, আমি উদাহরণগুলো দিব অ্যাপাচি দিয়ে। দেখা যায় যে ও একটা কনফিগারেশন ফাইল খোঁজে, ওর খোঁজে কথাটা বলা ভুল হবে, ও জানে যে ওর কনফিগারেশন ফাইলে গিয়ে দেখতে হবে যে কোনো হোস্ট করা আছে কিনা, কোনো হোস্ট। আচ্ছা এবার খেয়াল করেন, জাস্ট একটা বাড়তি শব্দ আনবো, হোস্টটাকে এবার বলবো একটু পর ভার্চুয়াল হোস্ট। তা কেন বলবো একটু খেয়াল করেন, একটা হার্ডওয়্যার সার্ভারে একটা আইপি,
একটা আইপিতে যদি একটা মাত্র ওয়েবসাইট হোস্টিং করা লাগতো তাহলে যে পরিমাণ পয়সা খরচ করতে হতো আমরা কেউ আর হোস্টিং করতাম না। আমি কি বুঝাতে পারছি? তো যার জন্য কারণ একটা সার্ভারে হার্ডওয়্যারে হার্ড ডিস্ক দেখা যাবে 1 টেরাবাইট 2 টেরাবাইট করা যাইতেছে। কোন একজনের স্পেসিফিক একটা হোস্টিং করার জন্য কি এত জায়গা দরকার আছে? তো সেই জন্য যেটা হইতে পারে অল্প কিছু সাইটে সেটার রিকোয়ারমেন্ট থাকতে পারে, বাট ইন জেনারেল আমাদের যে বিলিয়নস অফ সাইট তার দরকার 50 এমবি হইলেই 50% এর কাজ হয়ে যেত, মানে প্রত্যেকের জন্য 50 এমবি করে দিলে ইন রিয়েল, ঠিক আছে? বাট ওকে, তখন কি করা হলো যে একটা সার্ভার যেন একাধিক হোস্টিং হ্যান্ডেল করতে পারে, সেই জন্য তার হোস্টিং এর মধ্যে এমন একটা টেকনিক আনা হইলো, সেই টেকনিকটার নাম হলো ভার্চুয়াল হোস্টিং। অর্থাৎ আইপি একটা, হার্ড ডিস্ক একটা, বা মানে একটা হার্ডওয়্যারে এবার মাল্টিপল ডোমেইনের জন্য আমি স্পেস আলাদা আলাদা করে রাখতে পারবো। এবং আমার যে রেজিস্টার খাতাটা, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ভার্চুয়াল হোস্টের যে ইনফরমেশনটা, হ্যাঁ, ভার্চুয়াল হোস্টিং এর যে লিস্টটা, এই লিস্টে এরকম, এখানে কিভাবে লিখে সিনট্যাক্স ভুলে যান। ধরে নেন এরকম একটা লেখা আছে yahoo.com, ওর এক্সাক্ট সিনট্যাক্স কি আমার সেটা কেয়ার করার দরকার নেই। এক্সাক্ট সিনট্যাক্স অ্যাপাচির জন্য একরকম, ইনজিনেক্স এর জন্য আরেক রকম। আমার দরকার আইডিয়াটা, যেন আমি অ্যাপাচি খুললেও বুঝি এটা কি, আমি এটার কনফিগারেশন ফাইল খুললেও বুঝি এটা কি। বুঝতে পারছি? সো আমার দরকার আইডিয়া যে আমার একটা না একটা ডোমেইন দিয়ে হোক, যে ডোমেইনে ওই ইউআরএল খুঁজতে আসবে ওই নামটা লেখা আছে কোথাও না কোথাও। তাহলে আমার এটার মধ্যে মনে করেন yahoo.com আছে, মনে করেন google.com আছে, মনে করেন স্ট্যাক ওভারফ্লো আছে, কথার কথা। এখন আমি যদি বলি ব্রাউজারকে যে yahoo.com, ও যায় ওর লিস্টের মধ্যে পাবে না? পাবে। পাইলে কি করবে সেটা আমাদের নেক্সট কোশ্চেন, বাট আগে দেখি পাবে আর না পাবে। তো ইউআরএল google.com পাবে, সো stackoverflow.com ও পাবে, কিন্তু যদি বলি trello.com পাবে না। যখনই পাবে না, ওয়েব সার্ভার ওকে সাথে সাথে একটা রেসপন্স পাঠিয়ে দিবে 404 নট ফাউন্ড। ঠিক আছে? এটা হোস্টিং হোক, পেজ হোক, ডোমেইন হোক, না হোক, ও বলবে যে পাইনি। সিম্পল। তাহলে না পাইলে কাজ শেষ হবে। এই ছিল রিকোয়েস্ট, আর না পাইলে এই ছিল রেসপন্স। ক্লিয়ার? এখন যদি পায় তাহলে কি হবে? ও দেখলো যে আচ্ছা আমি তো yahoo.com নামের আমার একটা তো এন্ট্রি আছে, এবার ও এন্ট্রির মধ্যে ঢুকবে। এন্ট্রির মধ্যে ঢুকে এখানে একটা জায়গায় লেখা আছে ডকুমেন্ট রুট, এই কথাটা কমন, এই ডকুমেন্ট রুট লেখা আছে। এখানে ওর ফোল্ডারের পাথ দেওয়া আছে, পাথ টু ফোল্ডার, বুঝতে পারছেন? সি ড্রাইভের মধ্যে, XYZ এর মধ্যে, হোমের মধ্যে yahoo.com নামে একটা ফোল্ডার, অথবা XYZ নামে একটা ফোল্ডার, কি নামে আছে ব্যাপার না, অ্যাজ লং অ্যাজ ইয়াহুর সাথে এটা বলা আছে। মানেটা হলো অ্যাপাচির সাথে সাথে বুঝতে পারবে, ওয়েব সার্ভার সাথে সাথে বুঝতে পারবে yahoo.com এর জন্য কোন ফোল্ডারে ওর ফাইলটা আছে। ও যখন দেখলো ইয়াহু নামে আমার একটা এন্ট্রি আছে, তার মানে ইয়াহু নামে আমার একটা কোথাও না কোথাও ফাইলগুলো আছে, কাজে তখন সে ওই জায়গায় যাবে। ওই জায়গাটা চেনার উপায় হচ্ছে সে ডকুমেন্ট রুটের মাধ্যমে বুঝতে পারবে যে আমার ওই ওয়েবের ডকুমেন্ট রুট কোনটা, অর্থাৎ কোথায় গেলে আমার হার্ড ডিস্ক, আমি যদি উইন্ডোজের ভাষায় বলি সি এর মধ্যে CDE তো আমরা সবাই বুঝি, তার মধ্যে ভাগ কি আমাদের ইচ্ছা মতো না? এই হোস্টিংটা যে কোম্পানি করছে সে তার ইচ্ছা মতো ভাগ করতে পারে না, করে তার মধ্যে কোথাও না কোথাও ইয়াহুটা রেখে দিচ্ছে, রাইট অর রং? সো আমরা যদি লিনাক্সের কথা চিন্তা করি, সাধারণত /home/var www/html এরকম ফোল্ডারের মধ্যে গিয়ে থাকে, বাট স্ট্যান্ডার্ড কি সেটা পরের কথা। অ্যাপাচি কেমনে জানবে, ওয়েব সার্ভার কেমনে জানবে যে কোন ফোল্ডারে যায় ওরে খোঁজাখুঁজি করতে হবে? অ্যাপাচি জানবে ওই যে তার এন্ট্রিটা আছে ভার্চুয়াল হোস্ট, সেই এন্ট্রির আন্ডারে ওই যে একটা ডকুমেন্ট রুটের কথা বলা আছে, ওইখানে ও পাথটা পাবে। তার মানে ও বুঝা গেল কোন ফোল্ডারে খুঁজতে হবে। বুঝা গেছে? তাহলে ইয়াহুর জন্য সমস্ত ফাইল কোন ফোল্ডারে আছে ও বুঝা গেছে। এইবার ওর দরকার যে তুমি কোন ফাইলটা চাও। বুঝা গেছে আমার কথাটা? তো সাধারণত আমরা যখন প্রথম হোম পেজ ব্রাউজ করি লিখি না কিছু, লিখি? তখন যদি আমরা কিছু না লিখি
ও তখন ওর কনফিগারেশনে চোখ বুলায়। কনফিগারেশনে লেখা আছে ডকুমেন্ট ইনডেক্স, কোথাও না কোথাও লেখা আছে কি মেবি index.php মেবি অমুক, অর্থাৎ একটা কোন ফাইলের কথা বলা না থাকলে কোন ফাইল খুঁজবা ওর কনফিগারেশনে বলা আছে, তাই ও জানে কোনটা খুঁজতে হবে। বুঝে গেছে? আর প্রথম পেজের পর প্রতিটা লিংক আমরা আসলে কোন না কোন পেজে যাই না, তারপরে তো সেখানে পেজের নাম বলাই আছে, তখন সে জানে কোন পেজটা নিতে হবে। বুঝে গেল? তাহলে অ্যাপাচি অথবা কমনলি যদি বলি ওয়েব সার্ভার জানে কোন ফোল্ডারে যাইতে হবে এবং ওই ফোল্ডার থেকে কোন ফাইল নিতে হবে, সেই ফাইলটা ও পাইলো। এর পরের স্টেপ আমরা পরে আসি। আমরা সে ফাইলটা রিট্রিভ করলো, এতটুকু কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। ফাইলটা সে পিক করলো, একটা কপি নিল ফাইলটারে কিন্তু পাঠাবে না, ফাইলটার একটা কপি নিয়ে পাঠাবে। ফাইল কিন্তু ফাইলের জায়গায় বসে থাকবে, ফাইলের কন্টেন্টের একটা কপি নেবে। নেওয়ার পর কি করবে সেইটা আবার এবার নির্ভর করবে নেক্সট কোন ইনস্ট্রাকশন আছে কিনা ফাইলটার মধ্যে, তার কনফিগারেশনে। নেক্সট কোন ইনস্ট্রাকশন বলতে কি সেটা আমি একটু পরে আসতেছি। আমরা কনফিগারেশনে ভার্চুয়াল হোস্টিং এ পাথ খুঁজে পাইলো, সেই পাথ অনুসারে ওই ফোল্ডার থেকে কোন ফাইল নিবে সেটাকেও সে খুঁজে পাইলো। এবার ফাইলটাকে নিয়ে কি করবে সেটা আমাদের কোশ্চেন। এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা সবাই? অনেক ছোট ছোট অনেক পার্ট, তো আমরা যতটুকু বুঝবো ততটুকু কনফার্ম হয়ে পরের স্টেপে গেলে সোজা লাগবে। এটুকু যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ফাইলটা কি কনফিগারেশন? না, এই ফাইলটা হচ্ছে যে ফাইলটা আপনি চাইছেন, ফাইল নাম্বার 5 কনফিগারেশন বা ভার্চুয়াল হোস্টিং, রাইট। এটা কি অ্যাপাচির ক্ষেত্রে ফাইলটার নাম httpd.conf। সো ফাইলটাকে সে রিট্রিভ করলো। ফাইলটাকে রিট্রিভ করার পরের স্টেপ হইতেছে অ্যাপাচি চিন্তা করবে মানে ওর কনফিগারেশনে যদি বলা থাকে, যে শুনো তুমি যদি এই এক্সটেনশনটা পাও তাইলে ওরে নতুন করে প্রসেস করতে আরেক জায়গায় পাঠাবা। কোথায় পাঠাবা বলা থাকবে, কার কাছে বলা থাকবে? ওয়েব সার্ভারের কনফিগারেশনে বলা থাকবে। সবকিছু কিন্তু ওর খাতায় লেখা, আসলে ও আন্দাজে কিছু করার চান্স নাই। ও মানে ওর ইনস্ট্রাকশন দেওয়া, ও ইনস্ট্রাকশন ফলো করতেছে। যে আমরা এখন বুঝলাম আমার হাতে ফাইল আসছে দুইটা ঘটনা ঘটতে পারে। অ্যাপাচি কিন্তু আমার ব্রাউজার না যে আমি অ্যাপাচির মধ্যে বসে দেখতে পারবো। অ্যাপাচিতে আমি কিছু দেখি না, অ্যাপাচির কাজ শুধু টিকেটটা দিয়ে দেওয়া। টিকেট দেওয়ার আগে আবার একটু প্রসেস করে দিবে কিনা, চেক যখন ইস্যু করে কাউন্টারে একটু অ্যামাউন্ট বেশি হলে পেছন থেকে একটা সিগনেচার করে আনে। এই বাড়তি প্রসেস করবে কি করবে না এইটুক খুব বেশি সিদ্ধান্ত নেবে সে, বাট তার মূল কাজ চাইছে পাইছে দিয়ে দিলাম। তাহলে ব্রাউজার চাইছে, অ্যাপাচি ওয়েব সার্ভার পাইছে, ওয়েব সার্ভার ফেরত দিয়ে দিবে। কাকে ফেরত দিবে? ব্রাউজারকে দিবে, রাইট? ব্রাউজারকে যখন দিয়ে দিবে, এবার ব্রাউজারের কাছে কিন্তু চলে আসছে কন্টেন্টটা, ওই ফাইলের কপিটা। ব্রাউজার ওই ফাইলটাকে রেন্ডার করবে। শব্দটা হবে কি? রেন্ডার করা। ব্রাউজার ওই ফাইলটাকে রেন্ডার করবে। ব্রাউজারের ভিতরকার সফটওয়্যার ওই ফাইলটাকে প্রসেস করবে, হুইচ ইজ কল্ড রেন্ডারিং। ঠিক আছে? ব্রাউজার রেন্ডার করবে, ব্রাউজার প্রসেস করবে। প্রসেস করে আপনাকে দেখাই দিবে এখানে একটা ছবি, এখানে দুটো লেখা, এখানে ক্লিক করলে একটা পপআপ আসতেছে। এই সমস্ত কাজ কে করবে? অ্যাপাচি কিচ্ছু করবে না। বাট এখানে একটা বিষয়, এই যে ওয়েব সার্ভার পাঠাই দিল, সমস্ত কিছু ওর কাছে আসলো, ব্রাউজার কিছু, ওয়েব সার্ভার কিছুই করে নাই। এই সমস্ত কিছুগুলো কি? কোন ফাইলগুলো? সেই ফাইলগুলো হচ্ছে কোন HTML ফাইল, কোন জাভাস্ক্রিপ্ট ফাইল, কোন ইমেজ ফাইল, কোন CSS ফাইল। ইমেজ আমি কমনলি লিখলাম আর কি, ইমেজ তো PNG, JPG, হোয়াটএভার। কোন টেক্সট ফাইল, এই ধরনের যদি কোনো ফাইল হয়, সাধারণ এগেইন কাকে সে ডাইরেক্টলি পাঠাবে আর কাকে সে আরেক দফা প্রসেস করে পাঠাবে,
এইটা পুরোটা ডিফাইন করা থাকবে ওয়েব সার্ভারের কনফিগারেশনের মধ্যে। বাট আমরা আপাতত একটু সিম্পলিফাই করার জন্য সাধারণত এই জিনিসগুলোকে ও সরাসরি পাঠিয়ে দিবে। আর যদি ফাইলের মধ্যে লেখা থাকতো .php কিংবা সামথিং এলস, এখানে XML, JSON সব ডাইরেক্ট পাঠিয়ে দিবে। JSON অবশ্য আলাদা .json হয় না, .xml হয়। সো যত কিছু হোক এটা পাঠাবে, কিন্তু আমরা যেহেতু PHP নিয়ে বলতেছি, এনি সার্ভার সাইড স্ক্রিপ্টিং, সেইটাকে সে আবার যদি দেখে যে .php অ্যাকচুয়ালি ওর কনফিগারেশনে তখন লেখা আছে, যদি দেখো এক্সটেনশন .php তাহলে ওটাকে PHP হ্যান্ডলারের কাছে পাঠাও, এরকম একটা কথা ওর কনফিগারেশনে বলা আছে। সো যেহেতু PHP হ্যান্ডলারের কাছে ও পাঠাইলো, PHP হ্যান্ডলার হচ্ছে অনেক একটা কমন কথা হলো সে একটা PHP মডিউল হতে পারে, যেটা উনি বলতেছেন। PHP মডিউলটা অ্যাকচুয়ালি আরেকটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা PHP কে রিড করতে পারে, PHP এর ভাষা বুঝে, PHP কে পার্স করতে পারে, PHP ল্যাঙ্গুয়েজটাকে বুঝে কি অর্থ বানাইতে হবে সেটা সে বোঝে। সো ওয়েব সার্ভার বেসিক্যালি ওই প্রসেসিংটা করার জন্য PHP ইঞ্জিনের কাছে পাঠাবে। এই PHP ইঞ্জিন যেটা PHP কোম্পানি বানাইছে, যার নাম হচ্ছে জেন্ড ইঞ্জিন, এই জেন্ড ইঞ্জিন ওয়েব সার্ভারের সাথে মডিউল হিসেবে কাজ করতে পারে। জেন্ড ইঞ্জিন PHP এর সাথে আলাদা PHP FPM সার্ভিস হিসেবে রান করতে পারে। কিভাবে ইনস্টল করছেন তার উপর, কোন ফাইল মানে PHP কে কিভাবে কনফিগার করছেন বা কিভাবে ইনস্টল করছেন তার উপরে এখানে ভ্যারিয়েশন আসতে পারে, কিন্তু সংক্ষিপ্তভাবে ওয়েব সার্ভার PHP ইঞ্জিনের কাছে পাঠাবে। ইঞ্জিন যেমনি রান করুক, ইঞ্জিন মডিউল হিসেবে রান করুক, ইঞ্জিন আলাদা সার্ভিস হিসেবে রান করুক, সেটা অন্য বিষয়, কিন্তু ইঞ্জিনের কাছে তাকে পাঠাবে। ইঞ্জিন ওই যে ফাইলটা পাঠাইছে, ওই ফাইলের মধ্যে PHP এর যে অংশগুলো আছে এই অংশগুলোকে ট্রান্সলেট করবে। PHP এর বদলে PHP দিয়ে যা বুঝাইতে চাইছেন আপনি সেই কথাগুলোকে ট্রান্সলেট করে এই রকমের কোনো না কোনো কিছু বানাবে, এই জিনিসগুলোর কোনো না কোনো কিছু বানাবে, বানায় তারপর আবার এই একই ঘটনা ঘটাবে। তার মানে ডেন্ডে এই ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ এগুলো ডেন্ডে এইরকমেরই কোনো ভাষা হয়ে আপনার কাছে আসবে, যদিও কিনা সোর্স ফাইলের মধ্যে PHP আছে। কারণ PHPটাকে প্রসেস করছে কে? ওয়েব সার্ভার কাছে পাঠানোর পরপরই সে প্রসেস করে ফেলছে ইঞ্জিনকে দিয়ে। প্রসেসড আউটপুটটাকে ও পাঠাইছে ব্রাউজারের কাছে, আর যার মধ্যে PHP ছিল না তাকে সরাসরি পাঠিয়ে দিছে। তাহলে অ্যাপাচের কাজ দুইটা, হয় সে যা রিকোয়েস্টের সাথে সাথে যা আছে সেটাই রেসপন্স করবে, অথবা প্রসেস কইরা রেসপন্স করবে। তার মানে এখান থেকে আমি একটা তীর চিহ্ন ভুল আঁকছি, PHP থেকে এখানে দেখাচ্ছি, এটা ভুল। PHP ওয়েব সার্ভারের কাছে পাঠাবে প্রসেস করার পর, তারপর ওয়েব সার্ভার আবার এটাকে পাঠাবে। বুঝে গেছে কথাটা? সো আমরা এখন ব্রাউজারের কাছে ফেরত আসলাম, হোক সে HTML হোক সে PHP, বাট আমরা রিটার্ন করছি ব্রাউজারের কাছে। ব্রাউজারের কাছে যখন আমরা রিটার্ন করছি, মানে এই জায়গাটা সেরে নেই আর কি, ব্রাউজারের যে ব্রাউজার সফটওয়্যার যেটা, তার ভিতরে HTML এর রেন্ডারার থাকে, তার ভিতরে CSS এর রেন্ডারার থাকে, তার ভিতরে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন থাকে, তার ভিতরে কিভাবে ইমেজ প্রসেস করতে হবে, ইমেজকে শো করতে হবে সেগুলো থাকে। সেই জন্য এই জিনিসগুলো সবসময় ব্রাউজার অ্যাকচুয়ালি আপনাকে আউটপুট দেখায়। বুঝে গেছে কথাটা? কিন্তু এখানে ও খালি কি করে? প্রসেসিং গুলা করে। ওয়েব সার্ভার যদি বোঝে যে PHP আছে তাহলে PHP এর কাছে পাঠায়, ওই PHP এর মধ্যে যদি আবার লেখা থাকে, PHP দিয়ে যদি লেখা থাকে এই শুনো একটু অমুক ডাটাবেজের সাথে কথা বলো, বইলা বলো তোমার কয়টা স্টুডেন্ট তোমার জন্য দেয়, কাজটা কে করতেছে? ওয়েব সার্ভার? নো, কাজটা করতেছে PHP ইঞ্জিন। PHP ইঞ্জিনের মধ্যে লেখা আছে অমুক ডাটাবেজের সাথে একটু কথা বলো, কথা বইলা দেখো তোমার সাথে কথা বলে কিনা, এটা হলো ফার্স্ট। যদি কথা বলে তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি একটু জেনে নিয়ে আসো কয়টা স্টুডেন্ট আছে বা হোয়াটএভার ইনফরমেশন ইউ নিড। সো এখান থেকে কিন্তু সে বেসিক্যালি কার সাথে কথা বলবে? ডাটাবেজের সাথে কথা বলবে, যে এখানে PHP দিয়ে বলাবেন, PHP ভাষায় ডাটাবেজের সাথে কথা বলতে হবে। সো
যে এইখানটায় আপনার এই ডাটাবেসের সাথে যখন কথা বলবেন, ডাটাবেস কে হইতে পারে? এই ডাটাবেস হতে পারে এনি ডাটাবেস, MySQL বলেন, Oracle বলেন, MS SQL বলেন, PostgreSQL বলেন, কি জানি আরেকটা মেবি লাইট SQL না কি যেন একটা নাম ভুলে গেলাম, যে কোনোটার সাথে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। সো আমরা জাস্ট যেগুলোর উদাহরণ বললাম সেগুলো হলো রিলেশনাল ডাটাবেস। আপনি যেটা বলছেন নন রিলেশনাল ডাটাবেস, মোস্টলি আমরা কাজ করব রিলেশনাল ডাটাবেস নিয়ে, বাট সে কথা বলতে পারবে টু এনি ডাটাবেস। সো আমরা কি মোটামুটি ভাবে পুরো লাইফ সাইকেলটা বুঝছি? এটাই হচ্ছে আমাদের হাউ ওয়েব ওয়ার্কস, যে ওয়েব কিভাবে কাজ করে। আমি একটু পরে এখন এক্সাম্পল দেখব এই কথাগুলোকে, একটা স্যাম্পল একটু কিছুটা মানে প্র্যাকটিক্যালি দেখব। বাট বিফোর গোয়িং টু দ্যাট, যদি কোনো কোশ্চেন থাকে বা ভার্চুয়াল হোস্টিং নিয়ে আরেকটু যদি বলতে। ভার্চুয়াল হোস্টিং হচ্ছে সিম্পল, যে সাধারণভাবে যদি আমরা এরকম বলি একটা সার্ভারে একটাই হোস্টিং, একটাই আইপি, এটা মূলত হোস্টিং। কিন্তু যেহেতু আমরা কি করি, একটা সার্ভারে একটাই হোস্টিং করাটা আসলে লজিক্যাল না, এটা কখনোই কস্ট ইফেক্টিভ হবে না, এবং এটা এতভাবে তাহলে ছড়াইও করতে পারতো না। সেই জন্য টেকনিকটা যেটা আনা হলো যে একটা আইপি একটা হোস্টিং এ মাল্টিপল হোস্ট করব, ভার্চুয়ালি সবার জন্যই সে হোস্ট, তাই না বিষয়টা? তো সেইটার নাম দিছে ভার্চুয়াল হোস্ট। দ্যাটস ইট। মেবি অত টেকনিক্যাল অ্যান্সার হইল না, বাট ইউ ক্যান আস্ক গুগল ফর মোর টেকনিক্যাল অ্যান্সার, বাট আইডিয়ালি এটা হচ্ছে আর কি আপনার অ্যান্সার। নাকি স্যার মেমরি অ্যালোকেট করে দেয় নাকি সব সেম মেমরি সব মানে ডিভাইড হয়ে সব? না, সব সময় সব প্রসেসের যে কোনো সার্ভিসের কনফিগারেশনে বলা থাকে সে কতটুক মেমরি ম্যাক্সিমাম ইউজ করবে, এটা হলো একটা কমনলি বললাম। এখন যদি ফর এক্সাম্পল পিএইচপি নিয়ে কাজ করতেছেন, যেমন পিএইচপি কনফিগারেশন, পিএইচপির একটা নিজস্ব কনফিগারেশন ফাইল আছে php.ini। এই php.ini ফাইলে দেখা যাবে মেমরি লিমিট, যেমন বাই ডিফল্ট PHP 7 আমি আজকেও একটা ইনস্টল করলাম, 512 না 128 মেগাবাইট থাকে বাই ডিফল্ট মেমরি PHP ইউজ করতে পারবে। এখন আপনার এমন অ্যাপ্লিকেশন থাকতেই পারে PHP মেমরি বেশি দরকার, আপনি ওটাকে তখন বাড়াই দিবেন, বুঝে গেছে? সো সবারই একটা মানে কোনো কিছু এমন থাকে না যে আনলিমিটেড, কিন্তু প্রয়োজন ভিত্তিক এদিক সেদিক করার কনফিগারেশন সবারই আছে, মানে এটা হলো হাই লেভেল অ্যান্সার। আর স্পেসিফিক টু পিএইচপি ইঞ্জিন চলার জন্য এট এ টাইমে বাই ডিফল্ট PHP 7 এর ইনস্টলেশনে CentOS অপারেটিং সিস্টেমে দেখা গেছে 128 মেগাবাইট সে স্পেস র্যাম থেকে নিতে পারবে ম্যাক্স। বাট আপনি যদি এই কনফিগারেশনটা চেঞ্জ করে 1000 করে দেন, হু কেয়ারস, ও নিবে, এতখানি জায়গা থাকলে নিবে এবং জায়গা লাগলে নিবে, দুইটা বিষয়। মানে চলার সময় সেই জায়গাটা অকুপাই করে রেখে দিবে, ফলে আপনার যখন লাগবে ও যেন ওটাকে ইউটিলাইজ করতে পারে। স্যার বলেছিলেন যে ওয়েব সার্ভার থেকে যদি PHP থেকে প্রসেস হয়ে সেটা আসে, তাহলে সেটা সরাসরি ব্রাউজারে না গিয়ে আবার ওয়েব সার্ভারের কাছে আসে। হ্যাঁ, নতুন ওয়েব সার্ভার থেকে আবার ব্রাউজারে না গিয়ে একটা ল্যাঙ্গুয়েজে সেটা ট্রান্সফার হবে, সেটা কি HTML CSS এগুলোতেই না অন্য কোনো? এগুলোতেই, অর্থাৎ PHP প্রসেস করে যা বানাবে এগুলারই কোনো কিছু বানাবে। HTTPS, okay, HTTPS is for secure. Secure means হচ্ছে এই যে রিকোয়েস্টটা, ঠিক আছে, এই যে রিকোয়েস্টটা এখানে গেল, এখন আপনি এখানে বসে ইয়াহুতে জিমেইল ওপেন করছেন, জিমেইল ওপেন করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, আর এই সমস্তটা তো আমার নেটওয়ার্ক, আমার একটা গেটওয়ে দিয়ে আপনি যাইতেছেন, গেটওয়েতে আমি খালি একটা সফটওয়্যার বসায় রাখবো, সুন্দর সব আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দেখাই দিবে। হোয়াট আই এম ডুইং, আমি নেটওয়ার্ককে স্নিফিং করতেছি, নেটওয়ার্ক দিয়ে যত কিছু যাইতেছে সাথে সাথে পড়তেছি। এখন নেটওয়ার্ক দিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে, আমিও পড়ে ফেলতে পারবো। ফলে কি হলো, আসলে আমি যতই সিকিউর পাসওয়ার্ড দেই না কেন, যদি অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিন আমি ডিসঅনেস্ট হই, আপনাকে আমি হ্যাক করার কোনো ব্যাপার না। নাও হিয়ার কামস দ্য রোল অফ HTTPS। যখন HTTPS আমরা করি, প্রতিটা রিকোয়েস্ট এবং রেসপন্স এনকোডেড হয়ে যাতায়াত করে। আমি স্নিফিং করলে ডাটা পাবো, বাট দ্যাট ইজ এনকোডেড, সো আই ক্যানট ডিকোড ইট দ্যাট কুইক। কোনো কিছু ক্যানট বলার কিছু নাই, বাট মানে অনেক কঠিন। সো দ্যাটস ওয়াই HTTPS তখন এই রিকোয়েস্ট রেসপন্স ট্রানজ্যাকশনটা এনকোডেড হইতে হয়।